নমস্কার, আমি মেহতা হোসেন। আমাদের খবর দেখতে হলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন তকমা। থ্যাংক ইউ সো মাচ, এবং খুব ভালো কাজ করো তোমরা, আমার উইশ থাকলো। থ্যাংক ইউ। তকমা নিউজ দর্শকদের জন্য নিয়ে আসে, চলুন কাছেই ঘুরে আসি, অর্থাৎ কলকাতার কাছাকাছি মাত্র 1-2 দিনের জন্য ঘুরে আসার মতন বেশ কিছু জায়গা আমরা তুলে ধরি। আজ সেরকমই একটা জায়গা, বীরভূম জেলার বক্রেশ্বর। বীরভূম জেলা বলতেই প্রথমেই আসে মায়ের সতীপীঠের কথা। বীরভূম জেলায় 5টি সতীপীঠ আছে, যার মধ্যে অন্যতম বক্রেশ্বর ধাম। এছাড়া রয়েছে কঙ্কালীতলা, নলাটেশ্বরী, নন্দিকেশ্বরী ও ফুল্লরা। তবে বক্রেশ্বরকে আবার বলা হয় অষ্টবক্র মুনির সিদ্ধপীঠ, তাই তার নাম বক্রেশ্বর। সিদ্ধপীঠ মহাপীঠ বক্রেশ্বর ধামে মায়ের মন বা আজ্ঞাচক্র পড়েছে বলে পুরাণে বলা হয়। মায়ের 51 পীঠের মধ্যে 5টি পীঠ এই বীরভূম জেলায়, কিন্তু এছাড়াও আরেকটা পীঠ বলেও প্রসিদ্ধ আছে, তার নাম তারাপীঠ, কিন্তু সেটি সিদ্ধপীঠ বলে, আবার অনেকে সেটাকে বলে শক্তিপীঠ। সেটা কিন্তু মায়ের কোনো পীঠস্থান নয়। এবার আসি কিভাবে পৌঁছবেন বক্রেশ্বরের এই মহাপীঠে অর্থাৎ সতীপীঠে। হাওড়া থেকে ট্রেনে চেপে আপনি শান্তিনিকেতন স্টেশনে নামতে পারেন, অথবা রামপুরহাট স্টেশনেও নামতে পারেন। সেখান থেকে গাড়ি নিয়ে পৌঁছে যেতে পারেন বক্রেশ্বরে। এছাড়াও আরেকটা রাস্তা আছে, দুবরাজপুর স্টেশনে নেমে সেখান থেকে মাত্র 10 কিলোমিটার দূরে এই বক্রেশ্বর ধাম। এই ছাড়াও আপনি সড়ক পথেও পৌঁছে যেতে পারেন বক্রেশ্বরে। এই বক্রেশ্বর খুব প্রান্তিক এলাকা, তাই আজও সেই পুরাতন রীতি মেনে খোলা মাঠে সেখানে কাঠের চুল্লিতে দাহ করা হয়। আপনারা সেই চিত্র দেখতে পাচ্ছেন পর্দায়। তবে কেন এই পীঠের নাম বক্রেশ্বর বলা হয়, আসুন একটা ছোট্ট বিরতির পর এই সিদ্ধপীঠ বক্রেশ্বর নিয়ে কিছু তথ্য তুলে ধরবো আপনাদের জন্য। ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন তকমা। সকলের সাথে খবরের মাঝে সবার হাতে তকমা সতর্ক থাকে, সতর্ক রাখে। দেশে বিদেশে নির্ভীকতায় সাহস, একটাই নাম প্রকাশে, তকমা। তকমা, তকমা। জানুন, জানাতে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন তকমা নিউজ, খবরের সাথে সবার হাতে। আমরা এর আগে বীরভূমের 2টো সতীপীঠ দেখিয়েছি আপনাদের, আর আজ দেখাবো বীরভূমের 3য় সতীপীঠ বক্রেশ্বর। কিন্তু সতীপীঠের নাম কেন হলো বক্রেশ্বর, এই নিয়ে রয়েছে নানা পৌরাণিক কাহিনী, আর তাই তুলে ধরবো আপনাদের জন্য। এই সতীপীঠে সতীর ত্রিনয়নী পতিত হয়েছে, এবং এখানে ভৈরব বক্রেশ্বর। ভিডিওটি দেখার আগে দর্শকদের অনুরোধ করব, এই ধরনের আরও খবর দেখতে এখনই পাশে থাকা লাল বোতামটি টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের আরও খবরের সঙ্গে থাকুন। সতীর 51 পীঠের 5টি পীঠ রয়েছে বীরভূমে, কিন্তু কেন বীরভূমেই কেন হয়ে উঠল তন্ত্র সাধনার গড়? কামাখ্যার পর কেন বাংলার বীরভূমে হয়ে উঠল তন্ত্র সাধনার কেন্দ্রবিন্দু? এর কারণ অনুসন্ধান করতে গিয়ে আমরা জানতে পারি, প্রাচীনকালে এই বীরভূমে ছিল বিভিন্ন মুনি ঋষির আশ্রম। যেমন বীরভূমের ভান্ডির বনে ছিল বিভাণ্ডক মুনির আশ্রম, শিয়ানে ছিল ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম, শীতল গ্রামে ছিল শ্রীকৃষ্ণের গুরু সন্দীপন মুনির আশ্রম। শুধু তাই নয়, গর্গমুনির আশ্রম থেকে দুর্বাসা, মান্ডব্যকার আশ্রম ছিল এই বীরভূমে। অতএব এই স্থানের আকর্ষণ ক্ষমতা সম্পর্কে নিশ্চয়ই নতুন করে আর কিছু বলার নেই। এর পাশাপাশি বীরভূমেই রয়েছে সিদ্ধপীঠ তারাপীঠ, যা প্রাচীনকালে ছিল বিশিষ্ট মুনির সাধন কেন্দ্র। বীরভূমের মানচিত্রে যদি একটু আধ্যাত্মিক দৃষ্টি নিয়ে দেখেন, তো দেখতে পাবেন একজন ধ্যানমৌনী ঋষি তপস্যায় নিমগ্ন। ঈশ্বর আরাধনার 3টি পথ, মন্ত্র, তন্ত্র ও যন্ত্র। অতীতে মন্ত্রদ্রষ্টা ঋষিদের অনেকেই প্রাচীন বীরভূমে সাধন ভাজন করতেন। পরে তন্ত্রের প্রাধান্য বৃদ্ধি পেল, ফলে পূর্বকৃত সাধনভূমিতে সাধনায় ফল লাভ হয় বেশি। তাই
এখানেই গড়ে উঠেছিল ভারতের এক বৃহৎ তন্ত্রপীঠ। কামাখ্যা এককভাবে কামাখ্যা মন্দিরের জন্য শক্তি সাধনার কেন্দ্রবিন্দু, কিন্তু বীরভূম পাঁচটি সতীপীঠের কেন্দ্রভূমি। এর পাশাপাশি রয়েছে সিদ্ধপীঠ, তারাপীঠ। এই জেলার মধ্যে 51 সতীপীঠের এতগুলি পীঠ, সঙ্গে সিদ্ধপীঠ ভারতের আর কোথাও নেই। এই সব পীঠ, উপপীঠ ও সিদ্ধপীঠকে কেন্দ্র করে নানা কাহিনী ছড়িয়ে আছে এই দেশের লোকের মুখে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন তকমা নিউজ, খবরের সাথে সবার হাতে। এবার বলবো বক্রেশ্বর নামের নেপথ্যে কি কি কাহিনী আছে, কেন এই ধাম বা সতীপীঠের নাম বক্রেশ্বর হলো। এই সতীপীঠ বক্রেশ্বর ধাম পাপোয়ারা নদীর তীরে অবস্থিত, যা কলকাতা থেকে আনুমানিক 240 কিলোমিটার দূরে। এই বক্রেশ্বর সতীপীঠের বৈশিষ্ট্য হলো সতী মায়ের 51টি পীঠের মধ্যে 50টি সতীপীঠেই রয়েছে মা কালীর মূর্তি। সেখানে মা কালী পূজিত হন, কিন্তু একমাত্র বক্রেশ্বর সতীপীঠে পূজিত হন দেবী দুর্গা, অর্থাৎ দশভুজা মহিষী মর্দিনী। এখানে মা দুর্গার পূজা অর্চনা হয়। কথিত আছে দক্ষ যজ্ঞের সময় মহাদিদেব শিবকে শান্ত করতে বিষ্ণুদেব তার চক্র দিয়ে সতীর দেহকে 51টি খণ্ডে বিভক্ত করেছিলেন, যার মধ্যে বক্রেশ্বরে সতীর ভ্রুযুগলের মধ্যবর্তী অংশ অর্থাৎ মন বা ত্রিনয়নী বলি, যা আমরা ইংরেজিতে বলি থার্ড আই, পতিত হয়, যা আজও অবস্থিত আছে মায়ের আসনের তলায় পদতলের নিচে। আমাদের কথা দেখতে হলে, জানতে হলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন তকমা। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন তকমা নিউজ, খবরের সাথে সবার হাতে। এবার বলবো বক্রেশ্বর নামের নেপথ্যে কি কি কাহিনী আছে, কেন এই ধাম বা সতীপীঠের নাম বক্রেশ্বর হলো। বক্রেশ্বরের আগের নাম ছিল ডিহিগ্রাম। পরবর্তীতে এই বক্রেশ্বর নাম হয় অষ্টাবক্র মুনির নাম অনুসারে। বক্রেশ্বর মুনির বাবার নাম ছিল কহর মুনি, আর মা ছিলেন সুজাতা। বেদজ্ঞানে পারদর্শী কহর মুনি গর্ভবতী অবস্থায় সুজাতাকে বেদ পাঠ করে শোনাতেন। বক্রেশ্বর মুনির আসল নাম ছিল সুব্রত মুনি। মায়ের গর্ভে থাকাকালীন তিনি বেদ জ্ঞান লাভ করেন, কিন্তু একদিন গর্ভে থাকাকালীন বাবার বেদ পাঠের ভুল ধরেন তিনি। এরপর বাবা কহর মুনি ক্রুদ্ধ হয়ে অভিশাপ দেন তার দেহ 8 বাঁকে বিকৃত হবে। একবার কহর মুনি যেখানে থাকতেন সেখানকার রাজা জনক ঘোষণা করলেন, যে শাস্ত্রজ্ঞ পণ্ডিত তাকে শাস্ত্র বিষয় খুশি করবেন তাকে তিনি পুরস্কৃত করবেন। অভাবের সংসার থেকে মুক্তি দিতে তাই সেই রাজদরবারে হাজির হলেন কহর মুনি, কিন্তু রাজার সভা পণ্ডিতদের কাছে পরাজিত হয়ে শাস্তি বরণ করেন কহর মুনি। শাস্তি হিসেবে কহর মুনিকে জলে ডুবিয়ে দেওয়া হয়েছিল। জন্মগ্রহণ করার পর সুব্রত মুনি বালক অবস্থায় বাবার পরাজয়ের কথা জানতে পারেন মা সুজাতার মুখে। এরপর তিনি জনক রাজার দরবারে মামার সাথে যান এবং সব পণ্ডিতদের পরাস্ত করেন। এরপর শাস্তি হিসেবে সভা পণ্ডিতদের তার বাবার মতন জলে ডোবানোর দাবি করেন। সভা পণ্ডিত রাজি না হওয়ায় কহর মুনি ও অন্যান্য পরাজিত পণ্ডিতরা মুক্তি লাভ করেন। পুত্রের এই সাফল্যে তিনি খুশি হয়ে তার পুত্রকে ফের আশীর্বাদ করেন সঙ্গম নদী, অর্থাৎ সমান গতিতে বয়ে চলা নদী। সেই নদীতে তিনি যদি স্নান করেন তবে তার এই অষ্টাবিকৃতি দূর হবে। এরপর তিনি ঘুরতে ঘুরতে অনেক দিন চলে যাওয়ার পরে এই ডিহিতে এসে উপস্থিত হন এবং সেখানে মহাদেবের তপস্যায় বসেন। আর তার তপস্যায় মহাদেব সন্তুষ্ট হয়ে তাকে বর দেন, আগে বক্রেশ্বর মুনির পুজো হবে, তারপর পুজো হবে মহাদেবের। এই ডিহিতে তিনি উপস্থিত হওয়ার পরে তিনি খোঁজ পান যে এখানে প্রচুর উষ্ণকুণ্ড রয়েছে এবং যার মধ্যে একটি রয়েছে পাপোহারা নদী, যার জল ঠান্ডা। সেই পাপোহারা নদীতে স্নান করেই শারীরিক বিকৃতি থেকে মুক্তি লাভ করেন সুব্রত মুনি, অর্থাৎ বক্রেশ্বর মুনি। আবার এমনও কথিত আছে একবার লক্ষ্মী ও নারায়ণের বিয়েতে ইন্দ্র সুব্রত মুনিকে অপমান করেন এবং রাগে সুব্রত মুনির শরীর 8 বাঁকে বেঁকে যায়, আর তার জন্যেই নাম হয় বক্রেশ্বর।
আমরা একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে দেখাবো সেই উষ্ণকুণ্ড, কটা উষ্ণকুণ্ড আছে এবং তাদের নাম কি। ফিরছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন তকমা। সবার আগে খবরের সাথে সকলের হাতে তকমা সতর্ক থাকে, সতর্ক রাখে। দর্শকদের জন্য একটা অনুরোধ, আরও এই ধরনের খবর দেখার জন্য পাশে থাকা লাল বোতামটি টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের আরও খবরের সঙ্গে থাকুন। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম, নির্মাণে একটাই নাম, রশ্মি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন তকমা নিউজ, খবরের সাথে সবার হাতে। এই অষ্টবক্র মুনির নামেই হলো বক্রেশ্বর ধাম। এই বক্রেশ্বর ধামের আশেপাশে 10টি উষ্ণ প্রসবন রয়েছে, যার মধ্যে নাম হলো পাপহারা গঙ্গা, বৈতরণী গঙ্গা, খড়কুণ্ড, ভৈরবকুণ্ড, অগ্নিকুণ্ড, দুধকুণ্ড, সূর্যকুণ্ড, শ্বেতগঙ্গা, ব্রহ্মকুণ্ড, অমৃতকুণ্ড। এই 10টি কুণ্ডের মধ্যে সবথেকে উষ্ণতম কুণ্ড হলো অগ্নিকুণ্ড, যার তাপমাত্রা 90 ডিগ্রি। এছাড়া রয়েছে শিবগঙ্গা। এতগুলো উষ্ণকুণ্ডের মধ্যে মাত্র একটা উষ্ণকুণ্ডই সর্বসাধারণের জন্য খোলা থাকে, যেখানে পুণ্যার্থীরা উষ্ণ স্নান করেন। আর সেই অগ্নিকুণ্ডে বহু পুণ্যার্থীরা কাপড়ের পুটুলিতে করে চাল বেঁধে ফেলে দিয়ে সেটাকে মহাপ্রসাদ হিসেবে গ্রহণ করে। আবার অনেকে আলু বা সবজি ওই উষ্ণকুণ্ডে ফেলে দিয়ে তাকেও প্রসাদ হিসেবে গ্রহণ করে। তবে বর্তমানে এই উষ্ণকুণ্ডে কিছু ফেলা যায় না। এখন আপনারা দেখছেন সেই উষ্ণকুণ্ড, যা সাধারণের জন্য খোলা থাকে এবং সুসজ্জিত এই উষ্ণকুণ্ডের ঘাট, যা দেখতে পাচ্ছেন প্রতিটা দেওয়ালে কারুকার্য করা রয়েছে এবং সুন্দরভাবে সাজানো রয়েছে। তকমা প্রতিবেদক দেবকুমার মল্লিক পৌঁছে গিয়েছিলেন বক্রেশ্বরের উষ্ণকুণ্ডে। এবার শুনে নিন তার মুখে কি কি উষ্ণকুণ্ড আছে, নাম কি এবং তাদের বিবরণ কি। এটা হচ্ছে অগ্নিকুণ্ড, প্রচণ্ড গরম জল। আমরা টেস্ট করে দেখছি কতটা গরম এই জল, আমরা সেই জল টেস্ট করতে যাচ্ছি। বিশাল গরম জল, ফুটছে জল একদম পুরো অগ্নিকুণ্ডর জল। এটা হচ্ছে অগ্নিকুণ্ডর জল। আর এই হচ্ছে আপনার অগ্নিকুণ্ড, যেখানে জল একদম ফুটছে। এই জলের মধ্যে কোনো লোককে নাবতে দেওয়া হয় না। নাবলে যে কোনো সময় মুহূর্তের মধ্যে সে মারা যাবে। এইটা হচ্ছে পাপহারা গঙ্গা, 70 ডিগ্রি গরম জল। এবং আপনারা দেখতে পাচ্ছেন জল এখানে ফুটছে, জল কিন্তু ফুটছে, 70 ডিগ্রি গরম জল, পাপহারা গঙ্গা। জলের ধারে দাঁড়িয়ে আছি। আর একটি বাষ্প যেটা উঠছে থার কুণ্ড থেকে, এটাও গরম জলের কুণ্ড। মোট এখানে 7টি গরম জলের বাষ্প যেটাকে আছে, সেই বাষ্প দেখতে পাচ্ছেন। গরম জল কিন্তু ফুটছে এখানে, জল একদম 365 দিন 24 ঘন্টা জল এখানে ফুটছে। খার কুণ্ড, এইটা হচ্ছে আপনার ভৈরব কুণ্ড। এইখানে জলের টেম্পারেচার 60 ডিগ্রি। দেখতেই পাচ্ছেন জল কিন্তু এখানে ফুটছে। এটা হচ্ছে স্নানঘাট, যেখানে মানুষ নেমে স্নান করে। এর টেম্পারেচার হচ্ছে আপনার 42 ডিগ্রি সেন্টিগ্রেড এবং জল প্রচণ্ড গরম এখানে। এই 42 ডিগ্রিতে অন্তত মানুষ স্নান করতে পারে, বাদবাকিতে আর মানুষ স্নান করার যোগ্য জল নয়। এত গরম যে মানুষ এখানে সেই সমস্ত জলে নামলে মারা যেতে পারে। সুতরাং এই 42 ডিগ্রি সেন্টিগ্রেডের যে জলটি, সেই জলটি স্নানঘাট, সেই জলেতেই মানুষ নামছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং ঘাট বাঁধানো আছে।
এখানে দুটো ঘাট, আমরা যে ঘাটটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পুরুষদের জন্য এবং অপোজিট দিকে আপনার মহিলাদের জন্য ঘাট করা আছে, যেখানে মহিলারা স্নান করে। 42 ডিগ্রি সেন্টিগ্রেড জলের টেম্পারেচার। আশা করি একদিকে বক্রেশ্বর ধাম, অন্যদিকে সতীপীঠ বক্রেশ্বরের কাহিনী আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে তা কমেন্টে জানান, যা হয়ে উঠবে আমাদের আগামী দিনে চলার উৎসাহ। আমরা বক্রেশ্বর পৌঁছানোর জন্য হাওড়া থেকে বোলপুর স্টেশন, রামপুরহাট স্টেশন, দুবরাজপুর স্টেশনের কথা বলেছি। এছাড়াও আপনারা সিউড়ি স্টেশনে নেমেও যেতে পারেন। এছাড়া সড়কপথ তো রয়েছে। দর্শকদের জানিয়ে রাখি, আমাদের আগামী প্রতিবেদনে থাকবে হুগলি জেলার খানাকুলে অবস্থিত মা রত্নাবলী সতীপীঠ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন তকমা। সকলের আগে খবরের সাথে সবার হাতে তকমা সতর্ক থাকে, সতর্ক রাখে।